সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড দলের দর্শক। আগে আমরা কথা বলছিলাম যে আমরা কথা বলবো আজকের যে আয়োজন সেখানে বাংলাদেশ এবং নেপাল ম্যাচ নিয়ে, এবং একই সাথে যদি অনূর্ধ্ব 23-এর কথা বলি সেই ফুটবল ম্যাচ নিয়ে। এবং কথা বলতে আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমিলি, এবং সেই আনন্দ বেদনের ফুটবল নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত পড়ে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। জাহিদ হাসান এমিলি, যেটা বলি আসলে গতকালকে নেপালের সাথে আমরা ড্র করেছি, মানে যে এক্সপেকটেশন নিয়ে আসলে গিয়েছিলাম যে হয়তো বা জিতবো, বা আমরা যাওয়ার আগেও হাবির কাবরা যেটা বলেছিলেন আসলে যে আমরা জয়ের ভিন্ন আর কিছু ভাবছি না, এবং সেই জায়গায় ম্যাচ ড্রয়ের পর পুরো মানে রিভার্সই বলবো যে তিনি বলছেন যে তিনি সন্তুষ্ট। মানে কেন? না, এইটা তো কোচের পার্সপেক্টিভ থেকে উনি আসলে অনেক কথাই বলবে, এবং এন্ড অফ দ্য ডে দেখতে হবে যে আসলে আমরা যারা সাপোর্টার রয়েছে, আমরা যারা পুরো ম্যাচটা দেখেছি, তারা আসলে কতটা স্যাটিসফ্যাকশন এই ম্যাচ থেকে পেয়েছি, সেটা হলো আমাদের জায়গা থেকে। এখন এন্ড অফ দ্য ডে কোচ আসলে কোচের ইন্টারভিউতে সব কিছু ডিটেলস বলবে, বাট আপনার দেখতে হবে আসলে ম্যাচের ভিতর ইম্প্যাক্ট কী ছিল, আউটপুট কী ছিল। এতদিন 3 সপ্তাহ ট্রেনিং ক্যাম্প করিয়ে বা 4 সপ্তাহ মতো প্র্যাকটিস সেশন করিয়ে আসলে টিম কম্বিনেশন প্লাস অন দ্য পিচ আসলে আপনি ইম্প্যাক্টফুল ফুটবল খেলতে পেরেছেন কিনা সেইটা আসলে দেখার বিষয় ছিল। ম্যাচে গোল হবে না বা সিনারি অনেক রকমের হবে, বাট আপনাকে দেখতে হবে যে ম্যাচের কন্ট্রোলটা আপনি রাখতে পেরেছেন কিনা, বল পজিশন আপনি কীভাবে রেখেছেন, কতগুলো গোলের চান্স তৈরি করেছেন। এটা হলো যে একটা বিষয়। এই বিষয়গুলি যদি আপনি দেখেন, সেখানে আমি বলবো যে তেমন কোনো কিছুই ম্যাচের ভিতরে ছিল না, যেটা সত্যি কথা। এবং এটাকে বলে কোয়ালিটিলেস ফুটবল। আমার কাছে যেটা মনে হয় যে একটা ন্যাশনাল টিম আসলে ফুটবল খেলবে, সেখানে বড় ধরনের চান্স আপনি তৈরি করতে পারবেন না, বিল্ড আপ করতে পারবেন না, বল পজিশন রাখতে পারবেন, আননেসেসারি মিস পাস করবেন, সেটা তো আসলে একদম সিনিয়র জাতীয় দলে এই লেভেলে আসলে যে সেটা আসলে এক্সপেকটেশনের বাইরে। এবং এন্ড অফ দ্য ডে কোচ আসলে তার স্যাটিসফ্যাকশনের জায়গা কোনটা ছিল আমার কাছে আসলে আমি বুঝতে পারিনি। যেটা হয়েছে যে তুলনামূলক আমার কাছে নেপাল ভালো ফুটবল খেলেছে, যা সত্যি কথা। ইন্টেন্সিটি ছিল, বল পজিশন ছিল, কোয়ালিটি অফ পাস ছিল, তাদের ডিস্ট্রিবিউশন খুব ভালো ছিল। বাট সেইখানে যদি বাংলাদেশে দেখেন, আমার কাছে মনে হয়, আমি এর আগেও বলেছি যে এই যে দলটা, হ্যাঁ, 2-1 প্লেয়ার ছাড়া বাকি প্লেয়ারদের বল ডিস্ট্রিবিউশন বলেন, কোয়ালিটি অফ পাস বলেন, মোবিলিটি বলেন ইনসাইড দ্য ফিল্ড, সেগুলি একদমই ছিল না। এবং এইটা আসলে কোচিং স্টাফ যারা রয়েছে তাদের থেকে আমি প্লেয়ারদেরও আমি এখানে ইন্ডিভিজুয়ালি কিছু ভুল ত্রুটি দেখছি, যারা আসলে এই সিনিয়র দলের সাথে আসলে কতটা মানানসই সেটাও আসলে দেখার বিষয়। কারণ জাতীয় দলে খেলতে হলে আপনাকে ওই টপ লেভেলের কোয়ালিটি থাকতে হবে ডেফিনেটলি, এবং আপনি কোন মোমেন্টে কোনগুলি করবেন সেটা আগেই আপনাকে রিড করতে হবে। যেটা আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়ালি যদি প্লেয়ারদের বলেন, অনেক প্লেয়ারদের ভিতরেই সেগুলি আমি দেখিনি। যেটা আপনি যদি দেখেন, নেপালি প্লেয়াররা যখন বল পাস ডিস্ট্রিবিউশন করছিল, তার আগেই চেক আউট চেক ইন করছিল যে কোথায় বল নিয়ে যাবে, নেক্সট ডেলিভারিটা কী হবে। বাট আমাদের প্লেয়ারদের আসলে সেইটার অনেক বড় অ্যাবসেন্ট ছিল, এবং এটা এই লেভেলে আসলে চিন্তা করা যায় না। আমরা আসলে যেটা সত্যি কথা মৃদুল ভাই, আমরা যেটা চিন্তা করেছিলাম যে হামজা সৌমিত্রমরা আসার পর আমাদের দল স্ট্রেন্থ বেড়েছে, ডেফিনেটলি স্ট্রেন্থ বেড়েছে। বাট এদের বাইরে যদি দেখেন দলটা, আমার কাছে মনে হয় পুরো দলটা আমাদের দুইজনের কেন্দ্রিক হয়ে গেছে আসলে। এর বাইরে যে প্লেয়ারদের আছে তাদের কোয়ালিটি নিয়ে আমার কাছে মনে হয় যে অনেক কোশ্চেন রয়েছে। কারণ ইন্ডিভিজুয়ালি আপনি তো কেউ আপনাকে ওইভাবে প্রমাণ করতে দেখাতে পারেনি যে ওদের সমানে 2-1 প্লেয়ার এই দলে আছে, বা তাদের কাছাকাছিও আছে। আমি তো আসলে সেরকমের লেভেলের প্লেয়ার দেখি না। তো এটা আমি বলবো যে প্লেয়ারদের এখানে কিছু দায়ভার নিতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট অন দ্য পিচ। এবং আমরা গতকালকে যে ম্যাচ দেখলাম, সেইখানে আমরা যদি মাঝমাঠটা দেখি, মাঝমাঠে কিন্তু মানে একেবারে অফ ছিল। যেই জায়গা থেকে আসলে বলটা ক্রিয়েট করা উচিত, যেখান থেকে আমরা গোল করব, সেই জায়গায় যদি অফ থাকে, সেখানে তো আসলে স্ট্রাইকারও এরকম কিছু করার নেই। রাইট। এখন তো দেখেন, আপনি যখন একটা ফরমেশন নিয়ে খেলবেন, তখন আপনার মূল কাজটা থাকবে গোলের চান্স তৈরি করা, রাইট? তো সেইটা তো আমরা আসলে দেখি নেই। ফার্স্ট হাফে হয়তো সুমন রাজা 1-2টা এগ্রেসিভনেস দেখিয়েছে, বাট এইটা তো ম্যাচের সিনারি হতে পারে না। নেপালের সাথে ম্যাচে আপনার কী হবে, আপনি অনেকগুলি চান্স তৈরি করবেন, সেখান থেকে 1-2টা গোল হবে, আইদার আপনার গোল নাও হতে পারে, ইটস ডাজেন্ট ম্যাটার, বাট চান্স তৈরি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মিডফিল্ডে আসলে কোনো সমন্বয় হতে ছিল না। জামাল, সোহেল রানা তারা ছিল ইনসাইড ফিল্ড, বাট আপনি যদি দেখেন রোটেশন বা মিডফিল্ড থেকে বিল্ড আপ করে উইংয়ে বল দেওয়া, ওখান থেকে ক্রস হওয়া বা পেনিট্রেট কোনো পাস দেয়, এগুলি তো আসলে আমরা দেখিনি। আমাদের অ্যাটাকটা হয়েছে কি, সাইড থেকে কিছু লম্বা থ্রো হয়েছে, ওইটা সেট পিস হয়েছে, আইদার ফ্ল্যাঙ্ক এরিয়াতে যে সেট পিসগুলি হয়েছে ওইগুলি জামাল নেছে, ওইগুলি 2-1 ডেঞ্জার হয়েছে, তাও ওরকমের ইম্প্যাক্টফুল না। তো একটা ম্যাচে তো আমি একটু ডিস্টার্ব করব, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত বা প্রশ্ন আমাদের সাথে শেয়ার করেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই পুরান ঢাকা থেকে টিপু বলছি।
ফ্যামিলির সাথে একটু আলাপ করি, ফ্যামিলির কাছে একটা প্রশ্ন করি। জি বলুন। হ্যালো হ্যালো এমিলি, জি আপনি আপনার প্রশ্নটা করুন। যে আমার প্রশ্ন হলো এমিলি, আছে কালকে খেলায় দেখা গেছে মানে সবাই কিন্তু একটু মানে লিগ শুরু হওয়ার আগে যে আমাদের যে প্লেয়ারদের যে অ্যাটিটিউডটা থাকে, সবাই কিন্তু একটু পা বাঁচানো খেলা বা খুব মানে খুব লেজি ফুটবল, মানে পিকনিকের মতো, মানে গোলের তো কোনো চেষ্টাই ছিল না। আর শেষ দিকে সুমন রেজার যে চেঞ্জিংটা, এটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল? আমাদের তো গোলের প্লেয়ারই নেই, গোল করার প্লেয়ার, তার বাদে তাকে পরিবর্তন করানো হলো, এটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল? মানে লেজি ফুটবল খেলেছে আসলে বাংলাদেশের ফুটবল, এবং একই সাথে সুমন রেজার বিষয়টা তিনি তুলে এনেছেন, যেহেতু সুমন রেজা একটু অ্যাগ্রেসিভনেস দেখিয়েছেন ফার্স্ট হাফে, তো তাকে কেন উঠিয়ে নেওয়া হলো? টিবু ভাই কোশ্চেন করেছেন, উনি আসলে রেগুলারই ফুটবল ফলো করেন। হ্যাঁ, তো যারা আসলে রেগুলার ফুটবল ফলো করেন তারা কিন্তু আসলে খেলার প্যাটার্নটা ধরতে পারেন। ইটস ট্রু যে লেজি ফুটবল, চান্স তৈরি হয়নি। তারপরে সুমন রেজাকে আসলে স্ট্রাইকিং পজিশন থেকে নিয়ে তো আসলে আরেকজন স্ট্রাইকার নামান হবে সেটাও না। তো সব কিছু মিলিয়ে আসলে যেটা হয়েছে যে ফুটবল খেলাটা এন্ড অফ দ্য ডে আপনাকে এন্টারটেইনমেন্টের একটা অংশ, বড় অংশ, তাই রাইট? তো সেখানে যদি আপনি ওইটা যদি আনন্দটাই না পান তখন মানুষ অনেক কোশ্চেন করবে। তো সেটা তো আসলে খেলার ভিতরে ওই ছন্দটা ছিল না, কোনো এন্টারটেনমেন্ট ছিল না, কোনো চান্স তৈরি হয়নি, নিজেদের ভিতরে যে সমন্বয়তা ছিল সেগুলি দেখা যায়নি। তো ওইগুলি মিলিয়ে আসলে এই দলটা আসলে নেক্সট আমাদের কিন্তু জানেন বড় দুইটা ম্যাচ রয়েছে অক্টোবরে, আমাদের সব এই পুরো প্রস্তুতি কিন্তু হংকং ঘিরে আমাদের দুইটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ আছে 9 তারিখ এবং 14 তারিখে অক্টোবরে। তো ওই দুইটা ম্যাচে আসলে আপনি কতটা ইম্প্যাক্ট দেখাতে পারেন। ইন কেস দেখেন এই ম্যাচে হামজা আসতে পারেনি, সমিত সোম আসতে পারেনি, আপনি সিনারিটা কিন্তু একদম ওপেন। হ্যাঁ, তো নেক্সট দুইটা ম্যাচে যদি তারা কোনো আমি চাই তারা ম্যাচ দুইটা খেলুক, যদি ইন কেস তারা অ্যাবসেন্স থাকে তো আপনি চিন্তা করেন ওই ম্যাচে কী হবে। হংকং ইজ মোর দ্যান স্ট্রং নেপালের থেকে অনেক স্ট্রং দল আপনার হংকং। তো সেখানে তো আমরা বুঝতে পারি যে এই দল নিয়ে যদি খেলেন তখন আসলে সিনারি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের ওইখান থেকে আসলে এই দলটা কী করবে সেটা বলা মুশকিল। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি আগেও বলেছি যে সত্যি কথা যে এখন দলের যে স্ট্রেংথ, হামজা, সমিত সোম বা ফাহমিদুল যারা আসার পরে দলটার যে স্ট্রেংথ হচ্ছে, এই স্ট্রেংথ অনুযায়ী আসলে এই কোচিং স্টাফ আসলে এই দলটার সাথে যায় কিনা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার রাইট নাও এখন 1 মাস সময় আছে, আপনাকে চিন্তা করা উচিত। কারণ একজন কোচ একটা দলের প্ল্যানিংটা পুরাটা করে সে, এবং সে কিন্তু দলটাকে কীভাবে খেলাবে, কোন ম্যাচে কীভাবে কোন প্ল্যানিং করবে, কাদেরকে ইউজ করবে, এটা কিন্তু তার মেমোরিতে ক্যাচ আপ হয়ে যায় অনেক আগে থেকেই। তো সেইটা নিয়ে প্ল্যানিং করতে গেলে আসলে কী ধরনের তার অন দ্য পিচ সে কী করবে সেগুলি কিন্তু আপনার তার দেখার বিষয়। সো এই প্ল্যানটা তো গতকালকে ম্যাচে আমরা কিছুই দেখিনি। তো আমি বলবো যে এইটা এখন ভাবার সময় এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কারণ এই কোচিং স্টাফের উপর যদি পার্সোনালি আমাকে বলেন, আমি আস্থা রাখা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ম্যাচ খেলার পরে কোচের ইন্টারভিউতে সে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায় খুঁজে পায় সেটাও একটা কোশ্চেনের ব্যাপার। সে হয়তো দলকে মোরালি বিল্ড আপ করার জন্য বলতে পারে, বাট যা সত্যি কথা আমরা তো সবাই খেলা দেখেছি। হ্যাঁ, যারা খেলা বুঝি তারা তো আসলে দেখতে হবে যে এখানে আসলে পজিটিভ কী ছিল, হ্যাঁ, আউটপুট কী পেয়েছেন, ইম্প্যাক্টটা কী ছিল, সেটা তো আমরা কোনো ধরনের কিছু দেখতে পাইনি। এবং একই সাথে যদি আমরা বলি যে দীর্ঘদিনই কিন্তু আসলে যে গোল করার যে বিষয়টা, আসলে গোল করতে পারে না বাংলাদেশের ফুটবলাররা, সেটা কিন্তু চলে আসছে। এবং এই ম্যাচের আগে, ট্যুরের আগে যখন এয়ারপোর্টে তিনি বললেন যে 4 ম্যাচে 6টা গোল করেছে বাংলাদেশ। এবার এই প্রস্তুতি যখন অনুশীলন ক্যাম্প হয়েছে, মানে সেইটা আসলে তিনি চাচ্ছে যে এইটা ম্যাচও তিনি দেখাতে পারবেন, কিন্তু সেটা কিন্তু হয়নি। মানে এর পরের ম্যাচে কি মনে হয় যে সম্ভব আসলে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের? সম্ভব বলতে এখন আপনি যদি পুরো ম্যাচ বিশ্লেষণ করেন সেখানে আপনি গোল কবে ম্যাচ জিতবেন এটা এই ম্যাচের পর দেখার মানে ওই বলার সুযোগ এটা নাই। বরং নেপাল দে আর ডুইং ভেরি গুড ইনসাইড দ্য ফিল্ড। তাদের হোম ঠিক আছে, বাট কোয়ালিটিও একটা দেখতে হবে। আমি যেটা বললাম যে দেখেন ফুটবল ম্যাচ নট অনলি গোল করলে ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। খেলার সিস্টেমটা আপনাকে দেখতে হবে যে আপনি আসলে এখানে কিভাবে খেলছেন, আপনার প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারছে কিনা মাঠে প্লেয়াররা, এটা দেখার বিষয়। আমি যেটা বললাম যে দেখেন আমাদের বিহাইন্ড থেকে যখন সেন্টার ব্যাকরা খেলাটা বিল্ড আপ করে, হ্যাঁ, তো বিল্ড আপ করে সেন্টার ব্যাকদের প্রথম কাজ কি, মিডফিল্ডারকে বল ডেলিভারি দেওয়া। মিডফিল্ডারদের কাজ হলো অফেন্সে অ্যাটাকের সাথে পার্টিসিপেট করে লিঙ্ক আপ হয়ে অ্যাটাকগুলিকে বিল্ড আপ করা এবং ওখান থেকে সাকসেসফুলি কিছু অ্যাটাক তৈরি করা। তো সেইটাই কোনো অংশই আমরা কিন্তু কোনোভাবেই দেখতে পাইনি। বরং আপনি দেখবেন তারেক কাজ এবং তপু বর্মন যখন বল তারা ওখান থেকে বিল্ড আপের চেষ্টা করছে তখন আমার মিডফিল্ডাররা কিন্তু আসলে কোনো স্পেস তৈরি করতে পারেনি। এবং স্পেস তৈরি করতে বলে তারা যখন বলগুলি নিয়েছে ওই পাসিংগুলি দেখেন, রিসিভিংগুলি দেখেন,
কোয়ালিটি লেস আমার কাছে মনে হচ্ছে। বাট আপনি যদি অপোনেন্টকে দেখেন তারা কিন্তু বেশ সুন্দরভাবে করেছে, অনেকগুলি পাস করেছে, তাদের কোয়ালিটি অফ পাস এভরিথিং, আমার ডিস্ট্রিবিউশন সব কিছু খুব সুন্দর ছিল। তো একটা সুন্দর দলের কিন্তু খেলার সিস্টেমটা দেখলেই বোঝা যায় যে এই দলটা ওয়েল অর্গানাইজ দল। তো সেইটা তো আসলে আমাদের ছিল না। এবং যে কোশ্চেন করেছিল ফোনে, সে বলেছে লেজি ফুটবল। অফকোর্স খেলাতে কোনো ইন্টেন্সিটি ছিল না, কোনো গতি ছিল না, কিছু কিছু অ্যাটাক হবে এরকমের, খুব কুইক অ্যাটাকগুলি ফিনিশ হবে, সেগুলি কিন্তু আমরা দেখতে পাই না। এরকমই ছিল যে আসলে আমরা ডিফেন্সিভ খেলবো, আমরা কোন রকম ড্র করব, এরকম গোল কনসিড করবো না, গোল দিতে পারলে দিলাম না। বাট এইটা তো ফুটবল হতে পারে না। নেপাল, ভুটান, মালদ্বীপের সাথে যদি আপনি এই ধরনের ফুটবল এখনো খেলেন, হামজা সমিত্রা তো একটা সিস্টেম তৈরি করে দিয়ে গেছে, রাইট? আপনি দেখেন আমরা সিঙ্গাপুরের সাথে ম্যাচ হেরেছি, বাট সেকেন্ড হাফে আমরা প্রচন্ড ডমিনেটিং করেছি, পেনাল্টি দেয়নি, বাট খেলার ভিতরে কিন্তু এগ্রেসিভনেস ছিল, ইন্টেন্সিটি ছিল। হ্যাঁ, তো ওইটা কোথায় গেল? প্রতিটা মিনিটে মনে হচ্ছে না কিছু একটা হতে পারে, হতে পারে। তো ওই সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত, প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। জি বলুন। আমি ফোন করেছি যে বাংলাদেশের ফুটবলটা আসলে দিন দিন মানে ডিক্রেস হচ্ছে। এই যে এমিলি ভাই একটু আগে বললো যে হামজা চৌধুরী, সামির চৌধুরীদের সাথে এই কোচের যায় কিনা, আসলে কি আমাদের বাংলাদেশে কি মানসম্পন্ন কোচের কি অ্যাবিলিটি নাই? আমি জানতে চাচ্ছি শুধু এমিলি ভাই ক্ষেত্রে। উনি সম্ভবত কোচের ব্যাপারে বলেছে যে এই দলের সাথে, এটা তো আমি অনেক আগেই বলেছি যে এই কোচ এই মুহূর্তে যে দলের যে স্ট্রেংথ, এই দলের সাথে এই কোচ। কারণ কোচ আপনাকে একটা সিস্টেম তৈরি করে দিবে। হ্যাঁ, যে কোচ সিস্টেমটা দেখা যাবে ইনসাইড ফিল্ড, আমরা দেখে ওইটা দেখে মজা পাবো, আনন্দ পাবো, গেম প্ল্যানটা দেখলে আমাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, তো ওইটা তো আসলে এই দলটার ভিতরে মানে কোচ তৈরি করতে পারেনি, যার কারণে আমার কাছে মনে হচ্ছে ইভেন চলে আপ যদি ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের কাছেও আমি জানি না, যদি জিজ্ঞেস করেন যে এই কোচকে নিয়ে আসলে প্লেয়াররা আসলে হ্যাপি আছে কিনা, সেটাও আমার একটা দেখার বিষয়। কারণ দেখেন, এন্ড অফ দ্য ডে কোচেরই সব দায়িত্ব নিতে হবে। তো আমার কাছে মনে হয় যে দলটাকে আসলে দল হিসাবে প্ল্যানিং এক্সিকিউট করা তো অবশ্যই প্লেয়ারদের কাজ, বাট ওই প্ল্যানিংটাই তো আসলে সে এখনও করতে পারেনি, যে কোন সিস্টেম অফ প্লেতে খেলবেন, আপনার ইনসাইড ফিল্ড আপনার আমাদের বিল্ড আপটা কীরকম হবে, আমাদের আসলে মেইন রোলটা কি, আমরা কি ছোটো ছোটো পাঁচে গিয়ে অ্যাটাক ডিপেন্ড করবো, নাকি আমরা লং পাসে খেলবো, নাকি আমরা মিডফিল্ড থেকে খেলবো, মানে একটা তো প্ল্যানিং থাকবে। বাট আপনি যদি টোটাল ম্যাচ দেখেন গতকালকে, আমি আসলে কোনো কিছুই দেখতে পাইনি, ম্যাচের কোনো সাব ছিল না। এমন কোনো কিছু ছিল যেটা আপনার নজর কেড়েছে যে আমরা পেয়েছি ম্যাচটা ড্র করার পর? আমি তো বললাম শুরুতেই যে এই ম্যাচে ইম্প্যাক্টফুল এবং বলার মতো কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। আপনি দেখেন অ্যাটাকগুলিই দেখেন, থ্রো হয়েছে লম্বা থ্রো, রহমত করেছে, 2-3টা সেট পিস হয়েছে, জামাল নিয়েছে, সেগুলোর কোনো এর বাইরে আপনি কোনো কিছুই করতে পারেননি। তো একটা ম্যাচে তো সিনারি এরকম হতে পারে না। তো এবং এমনও না যে আমরা খুব ইন্টেন্সিটি নিয়ে খেলছি, খুব দ্রুত খেলছি, খুব লেজি ছিল, হ্যাঁ, টেম্পো ছিল না খেলাতে কোনো। তো এটা তো আসলে এই মুহূর্তে এসে 3 সপ্তাহ ট্রেনিং ক্যাম্প করে বা 4 সপ্তাহের মতো ট্রেনিং সেশন করে আপনি এইভাবে আসলে একটা জাতীয় দল এইভাবে মানে একদম অগোছানো ফুটবল বা লেজি ফুটবল, এটা মানুষ দেখতে চায় না। এটা কি একটা কারণ হিসেবে এটাও হতে পারে কিনা যে আমরা যদি বলি যে যেহেতু 3 সপ্তাহ বা 21 দিনে যে ট্রেনিং ক্যাম্প ছিল, সেই জায়গায় কিন্তু বসুন্ধরার অনেক ফুটবলার আমাদের এই ক্যাম্প মানে দলে, সেই জায়গায় বসুন্ধরা মাত্র 1 তারিখে যোগ দিয়েছে, হয়তো বা 2-3টা সেশন 4টা সেশন পেয়েছে মানে দলের সাথে বোঝাপড়ার জন্য। এইখানে কি একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা? দেখেন, এইটা দু রকমের আমার কাছে অ্যান্সার আছে। আপনি যদি বলেন বসুন্ধরা লেটে প্লেয়ার দিয়েছে যার কারণে টিম কম্বিনেশনে প্রবলেম হয়েছে, এইটা কোনো হবে না, এক্সকিউজ হবে না। কারণ সারা পৃথিবীতে আপনাকে ন্যাশনাল টিমের জন্য অবশ্যই কেউ দিবে না, 72 ঘন্টার আগে আপনার বাধ্যবাধকতা দিবে না, এটা তো একটা রুলস আছেই। হ্যাঁ, তো এই লেভেলে এসে আপনি টিম কম্বিনেশন করতে প্লেয়ারদের, এখানে তো আপনি আমাকে যদি এখন বলেন যে সিনিয়র ন্যাশনাল টিমের জন্য টিম কম্বিনেশন করতে আপনাকে মাসের পর মাস দেবে, কেউ দিবে না। হ্যাঁ, তারা তো প্লেয়াররা একে অপরকে খুব ভালোভাবেই জানে, ক্লাব ফুটবলে তারা একসাথেই খেলে। হ্যাঁ, জাতীয় দলে যাবে, যা 4টা-5টা সেশন করবে, তাদের মুখস্থ থাকবে এগুলি। হ্যাঁ, আমাদের সময় তো আমরা ওই যে লম্বা ট্রেনিং ক্যাম্প করে কিন্তু এবার সুযোগ নেই কোনো, পৃথিবীতে আপনাকে এই সুযোগ কেউ দিবে না। তো সেখানে তো আপনি 3 সপ্তাহ সময় পেয়েছেন, পরবর্তীতে ন্যাশনাল টিমের প্লেয়াররা, বসুন্ধরার প্লেয়াররা জয়েন করেছে, তাদেরকেও আপনি 3টা-4টা সেশন করেছেন, এইটা কোনো এক্সকিউজ হতে পারে না। সেকেন্ড থিং হলো বসুন্ধরা হয়তো আগে প্লেয়ার দিলেও যে উনি এটাকে ওই প্লেয়ারদেরকে নিয়ে যে খুব অনেক কিছু করে ফেলতো, সেটাও আমি আসলে বিলিভ করি না। কারণ এটা এরকমই না যে ওনাকে সময় দেওয়া হয় না, এবং এমনও না যে এই প্লেয়ারদেরকে সে নতুন দেখছে, সবাই সম্পর্কে কিন্তু সে খুব ভালোভাবেই জানে, লাস্ট 3 বছর ধরে সে এখানে আছে। সুতরাং তার টিম কম্বিনেশন সাজাতে তাকে মাসের পর মাস দিতে হবে, এটা আমার কাছে কোনো এক্সকিউজ মনে হয় না। এমনি ভাই আমরা আরো আলোচনা করবো, আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবে, বিয়ন্ড দ্য লাইনের ছোট্ট একটা বিরতি। আনন্দ বেদনা নিয়ে এমিলি, যদি বলি যে
বাংলাদেশ জাতীয় দল এবং অনূর্ধ্ব-23 দুইটা দলে কিন্তু খেলছে এবং আপনি জানেন একই অবস্থা, একই প্যাটার্নের খেলা। এটা নিয়ে বারবার কথা হয়েছে, কারণ আমরা যদি দেখি যে এখানে সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়ার পরও আমরা দেশেই দেখেছি যে অনুশীলনে হাবিয়ার কাবরেরা কিন্তু ছড়ি ঘুরিয়েছে। তো এই জন্যই কি একই পারফরমেন্স কিনা? তা খেলার প্যাটার্ন কিন্তু অলমোস্ট একই রকম। মানে আমি যেটা বললাম যে খেলাতে কোনো ইম্প্যাক্ট দুইটা দলেই পাবেন না। হ্যাঁ, যেটা দেখে আমরা ঠিক আছে এন্ড অফ দ্য ডে দল অনেক ভালো খেলেছে, জিততে পারেনি বা কোয়ালিফাই করতে পারেনি, আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা হলো যে দলটা ভালো খেলছে, রাইট? তো সেইটা তো আমরা দুইটা দলে কোথাও দেখিনি। হ্যাঁ, 23-তে যেটা হয়েছে দেখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি একটা বড় ধন্যবাদ দিতে চাই যে 23-কে তারা যে ফ্যাসিলিটিস দিয়েছে। বাহানে ট্রেনিং ক্যাম্প করেছে 2 সপ্তাহ, ওখানে ফ্রেন্ডলি গেম খেলেছে, তারপরে 1 মাসের একটা দীর্ঘ ক্যাম্প ছিল চিন্তা দেশ করা যায় বিদেশে না। মিলিয়ে। হ্যাঁ, এবং সবথেকে বড় ব্যাপারে এই দলে কিন্তু 6 থেকে 7 জন জাতীয় দলের সিনিয়র জাতীয় দলের প্লেয়ার রয়েছে। মোরসালিন, তারপরে শাকিল আহাদ, তপু, আলামিন মুজিবুর রয়েছেন। জনি, আলামিন, অনেক শ্রাবণ গোলকিপার, অনেক 5-7-8 জন টপ প্লেয়ার কিন্তু এই দলে আছে। এরপরে এই রেজাল্ট, এটা কিন্তু এক্সপেকটেশন, এটা কিন্তু কেউ মেনে নিবে না, যেটা সত্যি কথা। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমি প্রেসিডেন্ট তাবিদ ভাই হিজ নোজ অ্যাবাউট ফুটবল বেটার দ্যান আস, মানে আমাদের থেকে অনেক সে ভালো জানে। হ্যাঁ, এবং তার ক্যাপাবিলিটিও রয়েছে অনেক। আমি তার কাছে একটু রিকোয়েস্ট করবো, তার এই চিন্তাভাবনাটা এখন থেকেই করা উচিত যে এই কোচিং স্টাফ আসলে এই দলগুলিকে হ্যান্ডেল কীভাবে করছে, খেলার সিস্টেমটা তারা কীভাবে বিল্ড আপ করছে, এটা নিয়ে তার এখনই কাজ করা উচিত এবং এখনই তার চিন্তা করা উচিদ। আমি এটা অন মাই রিকোয়েস্ট তাকে। এরাই তো ভবিষ্যতে জাতীয় দলে খেলবে এবং এই হ্যাঁ, ইম্প্যাক্টটা হয়তো ইভেন আপনি যে কোশ্চেনটা করছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি 23-কে হেড কোচ আপনি সাইফুল বারী টিটুকে দিয়েছেন, তো আপনি কেন এখানে হেড কোচ আপনি ট্রেনিং সেশনে গিয়ে কাবরেরা এখানে কেন করবে কেন? তাহলে টিটুবার যে ফিলোসফি আছে সেটা কি সে অ্যাভেল করতে পারছে? আমার তো মনে হয় না। টিটু ভাই হি ইজ ব্রিলিয়ান্ট কোচ, মারুফ ভাই টপ লেভেল কোচ, মিন্টু ভাই টপ লেভেল কোচ। তাদের নিজেদের একটা কিন্তু আলাদা স্যাটিসফ্যাকশন আছে, একটা সিস্টেম অফ প্লে আছে। তারা কি সেটা বিল্ড আপ করতে পারছে আপনার ইনসাইড ফিল্ড? হ্যাঁ, তো আপনি কি করেছেন, আপনার অ্যাসিস্ট্যান্ট কোচকে দিয়ে আপনি দলটাকে পাঠিয়েছেন ভিয়েতনামে। আপনার ইনস্ট্রাকশনেরই ম্যাচ হচ্ছে ভিয়েতনামের, এবং খেলাতে পুরোপূর্ণ দেখা গেছে যে আপনি সিনিয়র দলকেও যেভাবে খেলাচ্ছেন ওই 23 একই রকম। তাহলে টিটু ভাইয়ের এখানে ইয়াটা কোথায়? আমার কথাটা হলো, তো খেলার ভিতরে তো আসলে আমরা ওই কাবরেরার সিনিয়র টিমও যেভাবে খেলছে 23 একই। এইটা আসলে কোনোভাবে আমার কাছে এইবার কি এক্সপেকটেশন তৈরি হচ্ছিল কেন? অবশ্যই যে দলের 6 থেকে 7 জন জাতীয় দলের প্লেয়ার রয়েছে এবং আপনি দেখেন টিমের স্ট্রেংথ লেভেলটা কিন্তু অনেক উপরে, হাই ছিল। বাহারাইনের ট্রেনিং ক্যাম্প এখান থেকে অনেক দিন আগে শুরু করেছেন, সব কিছু মিলে। এবং আপনি যদি দলগুলি দেখেন যাদের সাথে খেলছেন, তাদের সাথে কিন্তু আপনি কম্পিটিটিভ ম্যাচ খেলার মতো দল আপনি ইয়েমেন বলেন বা আপনি যদি সিঙ্গাপুর বলেন, ভিয়েতনাম বলেন, তাদের সাথে আপনি ফাইট করার দল এটা। হ্যাঁ, যে দলের 6 থেকে 7 জন সিনিয়র দলের প্লেয়ার থাকবে, ডেফিনেটলি সেই দলের স্ট্রেংথ অনেক উপরে থাকবে। বাট আলটিমেটলি আপনি যদি গতকালকেও দেখেন, হ্যাঁ, আমরা তো প্রথম ম্যাচ ভিয়েতনামের সাথে 2 গোলে হারার পর আমাদের ধরে নিয়েছিলাম যে আমরা এই ম্যাচটা জিতবো, বাট জেতার মতো এক্সপেকটেশন ছিল ইয়েমেনের সাথে হয়তো ম্যাচটা জিতবে, বাট আপনি লাস্ট মোমেন্টে গোল খেয়ে ম্যাচটা হেরেই গেলেন। হ্যাঁ, ম্যাচটা যদি আপনি ড্রও রাখতে পারেন, 1 পয়েন্টও যদি থাকতো, তখন আপনি সিঙ্গাপুরের সাথে যদি আপনি জিততেন 4 পয়েন্ট নিয়ে আপনার মেইন পর্বে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো, বাট এখন তো সেই সম্ভাবনাটাও নাই। তো আমি বলবো যে এইটা কোনোভাবেই অ্যালাউ করা উচিত ছিল না। যে দলকে আপনি হেড কোচ হিসাবে টিটু ভাইকে দায়িত্ব দিয়েছেন, ওখানে কীভাবে কাবরেরা তার অ্যাসিস্ট্যান্ট কোচ দিবে এবং সে ওখানে পুরোটাই তার খবরদারিতে চলবে, এটা আসলে কোনোভাবে এটা সারা পৃথিবীর কোথাও হবে না। একটা দল যখন আপনি দিবেন, তখন যাকে হেড কোচ দিবেন তার বাইরে ওখানে অন্য কোনো কেউ ইন্টারফেয়ার করা, এটা পৃথিবীতে কেউ অ্যালাউ করবে না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এই হযবরল অবস্থার কারণেই দলের আজকে এই অবস্থা। মানে আমাদের ফুটবলে যে জৌলুসটা আসলে শুরু হয়েছিল, আমরা যদি বলি হামজা আসার পর, সেই জিনিসটা হয়তো ফুটবল কেন্দ্রিক 2-1 জন কেন্দ্রিক, কিন্তু আমাদের যে নতুন ফুটবলার গড়ে ওঠার যে জায়গাটা, সেটা কিন্তু হচ্ছে না। সেটা ঠিক আছে, সেটা নিয়ে অবশ্যই আমি প্ল্যানিং কিন্তু হচ্ছে। আমি তাও না, তাবিদ বেরা হয়তো গ্রাসরুট লেভেল নিয়ে তারা কাজ করা শুরু করেছে, সেটা আরো 5 বছর পরে ইম্প্যাক্টফুল আসবে, কোয়ালিটি প্লেয়ার আরো 5 বছর মাঝখানে একটা গ্যাপ পড়ে যাবে কিনা, গ্যাপ হবে। এইটার কারণে যদি দেখেন আপনি এখন নেপালের সাথে আপনি পারলেন না, আপনার আন্ডার 23 এত এক্সপেকটেশন তৈরি করে সেখানেও আপনি কিছু করতে পারলেন না, এই এক্সপেকটেশনটা কিন্তু ডাউন হয়ে যাবে। নেক্সট হংকংয়ের ম্যাচ রয়েছে। হ্যাঁ, আমাদের তো মেইন হাইপটা তৈরি করে দিয়েছে হামজা নেক্সট যখন আসবে, আমি এখনই বলবো না যে জৌলুস হারিয়ে যাচ্ছে, এটা থাকবে, বাট আপনার সিস্টেম অফ প্লেতে আপনার পরিবর্তন আনতে হবে। তো সেইগুলি আনতে গেলে আপনাকে কী করতে হবে, কোচিং স্টাফের দিকে আপনার ফোকাস করতে হবে। যে আমি শুরুতেই বলেছি, এই দলগুলিকে পরিচালনা করার জন্য এই কোচিং স্টাফ এনাফ কিনা, হ্যাঁ, তাদের কোয়ালিটি এনাফ কিনা। তো সেইটা নিয়ে আমার মনে হয় যে ভাবা উচিত। এবং আপনারা বলছেন যে নেক্সট হংকং ম্যাচ যে রয়েছে, তার আগেই প্ল্যানিংগুলি, আগেই বাংলাদেশ ন্যাশনাল টিম যে ম্যানেজমেন্ট রয়েছে, সময় নেই, তো এটা নিয়ে এখনই চিন্তা করা উচিত। কারণ
এক হামজা সমিত যখনই অ্যাবসেন্স থাকবে তখন দলের অবস্থা কিন্তু একদম ইকুয়াল, তখন কিন্তু এই দলটার কোনো কোয়ালিটি থাকে না। সুতরাং এগুলি নিয়ে চিন্তা করেছে এবং আমি মনে করি যে ইন ফিউচার আমাদের অনেক কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে। ওইটা তৈরি করার জন্য যে কাজগুলি সেগুলি আমি মনে হয় যে আমাদের তাবিদ ভাইদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে গেলে আমাদের যে কাজগুলি সেগুলি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই ফুটবল ফেডারেশন দায়িত্ব নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জাহিদ হাসান এমএলএ। থ্যাংক ইউ। দর্শক, আমরাও চাই আসলে ফুটবলের যে জৌলুসটা সেটা আরো দীর্ঘায়িত হবে। শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।